5 আগস্ট 2024 একদিনে বদলে গেল বাংলাদেশের রাজনীতির চেনা দৃশ্যপট। শেখ হাসিনা দেশ ছাড়লেন, পতন হলো সরকারের। কিন্তু 1 বছর পর সামনে এলো এমন এক দাবি যা সেই ঘটনার পেছনের গল্পকে আরও রহস্যময় করে তুলেছে। দাবিটি করেছেন পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। তার ভাষ্য, 2023 সালের মার্চেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছেছিল একটি 7 থেকে 8 পাতার গোয়েন্দা প্রতিবেদন। সেখানে 2024 সালে সম্ভাব্য একটি জাতীয় সরকার গঠনের পূর্বাভাস ছিল, আর সেই সম্ভাব্য সরকারের সঙ্গে উঠে এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। অর্থাৎ যে সরকার 2024 সালের 5 আগস্টের পর বাস্তবে গঠিত হলো, তার একটি সম্ভাব্য কাঠামোর কথা নাকি তার আগের বছরই গোয়েন্দা প্রতিবেদনে ছিল। আর এখানেই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ। মনিরুলের দাবি, প্রতিবেদনে যাদের নাম ছিল তাদের অনেকেই পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ পেয়েছেন বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, চেয়ারপারসন কিংবা সদস্যের দায়িত্ব। তবে প্রতিবেদনে ডক্টর ইউনূসকে সরাসরি সরকার প্রধান হিসেবে রাখার কথা বলা হয়নি, বরং তার প্রতিনিধিদের মধ্য থেকে 2-3 জনকে নেতৃত্বে আনার সম্ভাবনার কথাও ছিল বলে দাবি করেন তিনি। রিপোর্টটি নাকি শেখ হাসিনা নিজেই পড়েছিলেন। মনিরুলের ভাষ্য, ডক্টর ইউনূসের প্রসঙ্গে তখন শেখ হাসিনা মন্তব্য করেছিলেন ইউনূস নিজেই ক্ষমতায় থাকতে চাইবেন। তখন মনিরুল নাকি ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু পরে যখন 2023 সালের সেই রিপোর্টটি আবার উদ্ধার করেন, তার দাবি প্রায় 90% তথ্য পরবর্তী ঘটনা প্রবাহের সঙ্গে মিলে গেছে। শুধু সরকার গঠনের পূর্বাভাস নয়, মনিরুলের দাবি আরও বিস্তৃত। 2023 সালের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা আসার 1-2 দিন আগেও তিনি একটি প্রতিবেদন দিয়েছিলেন। সেখানে সম্ভাব্য আন্তর্জাতিক সম্পৃক্ততার কথাও ছিল বলে জানান তিনি। পরে সেই রিপোর্ট উদ্ধার করে দেখেন সেটির সঙ্গেও পরবর্তী ঘটনার প্রায় 90% মিল রয়েছে বলে দাবি তার। তাহলে প্রশ্ন, এত কিছু যদি আগেই জানা থাকে, 5 আগস্টের আগে সরকার প্রস্তুত হলো না কেন? এখানেই আসে 2023 সালের 28 অক্টোবরের প্রসঙ্গ। মনিরুলের দাবি, বিএনপি জামায়াতের ওই দিনের সমাবেশকে কেন্দ্র করেও একটি পরিকল্পনা ছিল। সেটি নিয়ন্ত্রণে চলে আসায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এরপর 2024 সালে নির্বাচন হয়ে যাওয়ায় সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের আত্মতুষ্টি তৈরি হয়েছিল বলে দাবি তার। আর সেই আত্মতুষ্টির মূল্য দিতে হয়েছে 5 আগস্ট। তবে এখানেই শেষ নয়। সাক্ষাৎকারে মনিরুল ডিপ স্টেটের প্রভাবের কথাও বলেছেন। তার দাবি, নিরাপদ সড়ক আন্দোলন ও 2018 সালের কোটা আন্দোলনকে পর্যবেক্ষণের পর একটি ধারণা তৈরি হয়েছিল প্রচলিত রাজনৈতিক আন্দোলনে সরকার পরিবর্তন সম্ভব না হলে ছাত্র ও তরুণদের আন্দোলনকে কাজে লাগাতে হবে। এমনকি 5 আগস্টের সময় সেনাবাহিনীর একটি অংশ সরকারের পরিকল্পনার বিপরীতে কাজ করেছিল বলেও দাবি করেছেন তিনি। কিন্তু এই পুরো বয়ানকে কি সরাসরি ইতিহাসের চূড়ান্ত সত্য বলা যায়? সেটাই বড় প্রশ্ন। কারণ 2023 সালের নির্বাচন, বিরোধী আন্দোলন এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছিল। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সম্ভাব্য একাধিক পরিস্থিতি নিয়ে পূর্বাভাস বা সিনারিও প্ল্যানিংও করা অস্বাভাবিক নয়। ফলে কোনো সম্ভাব্য সরকার কাঠামোর আলোচনা থাকলেই সেটি যে 2024 সালের ঘটনার নিশ্চিত নীল নকশা ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। আর 2024 সালের ছাত্র জনতার আন্দোলন যে দ্রুত এবং অভূতপূর্ব রাজনৈতিক রূপ নেয়, তার পরবর্তী বাস্তবায়ন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তাই 2023 সালের কথিত রিপোর্টকে 2024-এর পুরো ক্ষমতার পালাবদলের নির্দিষ্ট ব্লুপ্রিন্ট বলা অন্তত এই তথ্যের ভিত্তিতে এখনও একটি বিতর্কিত দাবি। তবু প্রশ্নটি থেকেই যায়, 5 আগস্টের গল্প কি সেদিন থেকেই শুরু হয়েছিল, নাকি তারও অনেক আগে? মনিরুল ইসলামের এই দাবি সেই পুরনো প্রশ্নের সামনে নতুন একটি দরজা খুলে দিয়েছে। দরজার ওপারে সত্যি কোনো নীল নকশা ছিল, নাকি ছিল কেবল গোয়েন্দাদের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে করা একটি অনুমান? তার উত্তর হয়তো মিলবে সেই কথিত রিপোর্টটি প্রকাশ্যে এলে। একটা আস্ত খাসি, একটা পাত, একটা বিয়ে ভেঙে গেল, আর 24 ঘন্টার মধ্যে আর একটা বিয়ে হয়ে গেল। প্রশ্ন হলো, বিয়েটা কার ছিল, বরের নাকি খাসির? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তোলাতলা গ্রাম, 17 আগস্ট 2026। বর জুনায়েদ মিয়া, জাপান প্রবাসী। গ্রাম কসবার নিয়ামতপুর। কনে রাশেদা আক্তার। দুপুরে 150 জন বরযাত্রী আসে। বরকে ফুল দিয়ে বরণ করা হয়, তারপর স্পেশাল ডালায় খাবার দেওয়া হয় বর, বরের ভাই, চাচার জন্য। সেখানেই আটকে যায় সব। বরের দাবি, আস্ত খাসি নেই কেন? কথা কাটাকাটি। কনের বাবার শফিকুল ইসলাম বলছেন, আস্ত খাসির কথা আগে বলা হয়নি। শেষমেশ ভেঙে যায় বিয়ে। কনের বাবার সাফ কথা, যে ছেলে সামান্য খাসির জন্য মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারে, তার কাছে মেয়ে বিয়ে দেব না। বর বলছেন অন্য কথা। ফেসবুকে লিখেছেন, পূর্ব নির্ধারিত অ্যামাউন্টের চেয়ে 10 গুণ অতিরিক্ত কাবিন দাবি করা হয়েছে। দিতে রাজি না হওয়ায় বের করে দেওয়া হয়েছে। পরদিন রাত 11টায় কসবার নিয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে আরেক বিয়ে। নতুন কনে জান্নাতুল ফেরদৌস আক্তার, সায়দাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। দেনমোহর 6 লাখ টাকা। বর ফেসবুকে ছবি দিয়ে লিখলেন, আলহামদুলিল্লাহ, সব জল্পনা কল্পনার অবসান। এক রাতে কোণে বদলে গেছে। বরের পাতে আস্ত খাসি, আস্ত রান, বড় মাছের মাথা দেওয়া মানে সম্মান। এটা খাবার না, এটা স্ট্যাটাস। কোণের পক্ষ প্রমাণ করতে চায় আমরা তোমাকে ইজ্জত দিয়েছি, বরপক্ষ প্রমাণ করতে চায় আমরা ইজ্জত পাওয়ার যোগ্য। কিন্তু এই ইজ্জতের দাম কত? একটা গড় বিয়েতে এখন খরচ 5 লাখ থেকে 15 লাখ টাকা। এই টাকা শুধু খাবার না, এর মধ্যে ডেকোরেশন, গোল্ড, উপহার ইত্যাদি। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত খাবারের আয়োজনের অন্তত 15 থেকে 20% অপচয় হয়। এই অপচয়ের মূল কারণ কেবল বরপক্ষকে তুষ্ট করার প্রদর্শনী থেকে। আর এই খরচের চাপে সহিংসতা হয়। শরীয়তপুরের ভাঙা উপজেলায় এরকমই একটি ঘটনায় মাংস কম দেওয়ায় সংঘর্ষে 10 জন আহত। মৌলভীবাজারে বিয়েতে মুরগি দেওয়ায়
12 জন আহত, মানে খাবার নিয়ে মারামারি নতুন না। প্রশ্ন হলো 150 জন মানুষ খেয়ে চলে গেল, শুধু একটা ডালায় আস্ত খাসি নেই বলে একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে? এটা কি খাবারের রাগ নাকি ক্ষমতার প্রদর্শনী? যদি বরের অভিযোগটা সত্যি হয় তবে সেটা আরো ভয়ঙ্কর। টাকা। বর বলছেন 10 গুণ বেশি কাবিন চাওয়া হয়েছে। বাংলাদেশে দেনমোহর নিয়ে আইন খুব পরিষ্কার, বিয়ের টিকে থাকুক কিংবা না থাকুক দেনমোহর দিতে স্বামী বাধ্য। তাই বিয়ের আসরেই কাবিন হয়ে যায় দর কষাকষির বাজার। কনের বাবা ভাবছে মেয়ের সিকিউরিটির জন্য কাবিন বাড়াতে হবে, বর ভাবছে এত টাকা লিখলে ফেঁসে যাব। এটা কি বিয়ে? এটা তো চুক্তি, যেখানে দুই পক্ষই ভয় পাচ্ছে সে ঠকে যাবে। তাহলে বিশ্বাসটা কোথায়? বিয়ে তো বিশ্বাসের সম্পর্ক হওয়ার কথা ছিল। এবার সবচেয়ে জরুরি পয়েন্ট। প্রথম কোণে রাশেদা, দ্বিতীয় কোণে জান্নাতুল। দুজনের কেউ জুনায়েদকে চেনে না, জুনায়েদও তাদের চেনে না। এক বাবা সিদ্ধান্ত নিল এই ছেলের সঙ্গে মেয়ে দেব না, আরেক বাবা মানে মামা তাজুল ইসলাম সরকার সিদ্ধান্ত নিল দেব। মেয়ের মতামত কোথায়? শূন্য। আন্তর্জাতিক মানবাধিকার আইনে বলা হয়েছে বিয়েতে স্বাধীন ও পূর্ণ মতামত দেওয়ার অধিকার, দাম্পত্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার সবার আছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 47% নারী নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। একদিকে বিয়ের আয়োজনের খরচ, আরেকদিকে যৌতুকের বিশাল অঙ্ক। সব মিলিয়ে মেয়ের বিয়ে মানে এখনো বাবার ঘাড়ে একটা অর্থনৈতিক প্রজেক্ট ফেল করলে বাবার লস, তাই বাবাই সিদ্ধান্ত নেয়। রাশেদা জানলই না কেন তার বিয়ে ভাঙল, জান্নাতুল জানলই না কেন 24 ঘন্টার নোটিসে তার বিয়ে হয়ে গেল। একটা খাসির জন্য একটা মেয়ের জীবন থেমে গেল, আর একটা মেয়ের জীবন শুরু হয়ে গেল। তাদের কোনো কন্ট্রোল নেই। শুরুতে বলেছিলাম বিয়েটা কার ছিল, বরের নাকি খাসির? এখন উত্তরটা পরিষ্কার, বিয়েটা ছিল দুটো পরিবারের ইগোর। একটা আস্ত খাসি ছিল ইগোর প্রতীক, কাবিনের 10 গুণ দাবি ছিল ভয়ের প্রতীক, আর মেয়ে দুটো ছিল সেই ইগো আর ভয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা নীরব দর্শক। জুনায়েদ 30 আগস্ট পর্যন্ত ছুটিতে আছে, ছুটি বাড়াবে, নতুন সংসার শুরু করবে। ভিডিওতে দেখা গেছে নতুন বাড়িতে খাসি ছিল, সবাই আনন্দ নিয়ে খেয়েছে। কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি কাল আবার খাবারে কিছু কম পড়ে তাহলে কি আবার বিয়ে ভাঙবে? আর যদি কাল কাবিন নিয়ে আবার সন্দেহ হয় তাহলে কি বিশ্বাসটা আবার ভাঙবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কবে মেয়েটাকে জিজ্ঞেস করব, মা তুমি এই বিয়েতে রাজি? কারণ বিয়ে খাসির না, বিয়ে কাবিনেরও না, বিয়ে দুটো মানুষের। এই গল্পে সবকিছুই ছিল, শুধু সেই মানুষ দুটোই ছিল না।